আচ্ছা সালটা ছিল 2016 তখন আসলে আমরা ফ্রেন্ডস সার্কেল মিলে একটা প্ল্যান করেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব। আশেপাশে তো ঘোরার জায়গা সিলেটের মধ্যে খুব বেশি একটা নাই, আমরা সবাই জানি। তো আমরা এখান থেকে সিলেক্ট করেছি যে আমরা এমসিগুলোতে যাবো, গিয়ে তারপরে এখানে কিছু সময় স্পেন্ড করবো আর কি ফ্রেন্ডরা মিলে। তারপর তখনই অ্যাকচুয়ালি প্রথম দেখা ওর সাথে, বাট অ্যাট দ্যাট টাইম আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস অ্যাবাউট হার, কারণ কোনো ফিলিংস ছিল না। একেবারে প্রথম দেখা আর ফ্রেন্ডশিপ ছিল, আর ফ্রেন্ডশিপ হয়েছিল বেসিক্যালি। আমাদের ফ্রেন্ড সার্কেলে প্রায় 10-12 জনের মতোই ফ্রেন্ড ছিল, কিন্তু আমার ফোকাস ওর দিকেই ছিল। মানে আমার কাছে মনে হয় খুব লক্ষ্মী একটা ছিল। বুধবার ঠিক 4টেতে হতো দেখা কোনো পার্কেতে, কোচিং পালিয়ে আমাদের অভিসার। আমি বরাবর খুব এলোমেলো, এই খারাপ আমি ভালো, সইতে আমার কত অদ্ভুত অত্যাচার। প্রায় প্রতিদিনই কিছু হতো দেরি, কাজ পড়ে যেত কোনো দরকারি, তোমার ভয়ে আমি গেমে একাকার। আমি আসতে তুমি রেগে মেগে, তোমার প্রথম প্রশ্ন খুব দ্রুত বেগে, এতক্ষণে আসার কি সময় হলো আমার? বুধবারে হবে যত ট্রাফিক জ্যাম, বাট ট্রাস্ট মি আই এম নট দ্য ওয়ান টু ব্লেম। কেউ বোঝে না এই প্রেমিকের হাহাকার। দুটি কান ধরে জিভ বের করে আমি দাঁড়িয়ে থাকি করজোরে, শেষবারের মতো চাইছে ক্ষমা। তোমার দেয়া হাত ঘড়িটায় সময় ঘরে মিটে কবিতায়, তুমি আঁকড়ে আছো মোর কবজিটা জুড়ে, শত কাজে শত ব্যস্ততায়। পাপার পাপার রার, পাপার পাপার রা, পাপার পাপার রার, পাপার রা পাপারা। আর ফেসবুকে রিকোয়েস্টটা মনে হয় আমি পাঠিয়েছি। হ্যাঁ তুমি পাঠিয়েছিলে। আচ্ছা, একটা গ্রুপ ছিল আমাদের, ওই গ্রুপে আবার আমরা ফেসবুকে কানেক্টেড ছিলাম না, কিন্তু এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি গ্রুপের সাথে আর কি হ্যাঁ কথা হইতো আর কি, কিন্তু একদম যে পার্সোনালি ওর সাথেই আমার খুব ফ্রেন্ডশিপ এরকম কিছু ছিল না। তো আমি তখন মেসেঞ্জার গ্রুপে সার্চ করে করে বের করছিলাম, ওকে ওকে রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু পাঠাইছি পর্যন্তই ঠিক আছে, কিন্তু নিজ থেকে যে নক করে কথা বলবো ওই কথাটা আর হয় নাই। তো মেসেঞ্জারে আমাদের কখনোই কোনো চ্যাট হয় নাই। আবার দেখা গেছে যে ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার মাধ্যমে আবার আমাদের সাথে দেখা, তো তখন দেখা গেছে যে হাই হ্যালো কথাবার্তা, এমন না যে খুব ক্লোজ ওর সাথে আমি থাকছি ঘুরতেছি এরকম কিছু। তো এরভাবেই চলছে প্রায় 2 বছরের মতো। দেন আমি একটা প্রবলেমে পড়ছিলাম, যে তখনও আমাকে খুব মানে অনেক বেশি সাপোর্ট করছিল। শুধু একটা প্রবলেম না, তখন থেকে আমি অনেকগুলোই প্রবলেমে পড়ছি, সব প্রবলেমেই আমি কাব্যকে পাইছি সব জায়গাতেই। তো ওইখান থেকেই আমার খুব বেশি ভালো লাগা কাজ করে। আর সবচেয়ে বড় কথা হলো যে দেখা গেছে যে ওর কাছে আমি কখনো মানে একটা থাকে না যে অনেকে ফ্লার্ট করে ওরকম টাইপ আমি কিছু পাই নাই, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। দেখা গেছে আমি অনেক ফ্রেন্ড ছিল আমার, কথাবার্তা বলতে বলতে একটা সময় ফ্লার্টের পর্যায়ে চলে যায়, কিন্তু ওকে আমার খুব বেশি অনেস্ট মনে হয়েছে, যার কারণে আমি একটা সময় যে 2019 ডিসেম্বরের দিকেই মনে হয়েছে যে না, ওর সাথে আরো বেশি কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কিন্তু আমি তো ওর সাইড জানি না যে ওর ফিলিংস কি আমাকে নিয়ে। তোমার মান ভাঙাতেই 1 ঘন্টা পার, তুমি বড় কঠিন ব্যাপার, তোমায় নিয়ে আমি যাব যে কোথায়। অনেক কষ্টে তবু শেষে মেশে তুমি কেমন করে জানি দাও হেসে, দেখে আমার মাথা ঘুরে যায়। বুধবারে হবে যত ট্রাফিক জ্যাম, বাবা ট্রাস্ট মি আই এম নট দ্য ওয়ান টু ব্লেম। কেউ বোঝে না এই প্রেমিকের হাহাকার। দুটি কান ধরে জিভ বের করে আমি দাঁড়িয়ে থাকি করজোরে, শেষবারের মতো চাইছে ক্ষমা। তোমার দেয়া হাত ঘড়িটায় সময় ঘরে মিটে কবিতায়, তুমি আঁকড়ে আছো মোর কবজিটা জুড়ে, শত কাজে শত ব্যস্ততায়।
একটা হয় না যে চলতে চলতে চলার পথে অনেক সময় একটা কেয়ারিং ভাব চলে আসে, একটা ভালোবাসা, একটা ভালো লাগা চলে আসে, বাট আমার তখন প্রথম দিকে তেমন কোনো কিছুই ছিল না। ভালো লাগা ছিল কিনা আমি একটু এক্সপ্রেস করা একটু কঠিন হয়ে যায়, কারণ এটা এরকম ছিল যে আমি ভালো লাগে আবার অন্য মাইন্ডে আমার বলতেছে যে না এখানে কথা বলা যাবে না বা কোনো কিছু হবে না, তো মাইন্ড থেকে এইগুলো জিনিস সবকিছু বাদ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ওর সাথে চলাফেরা, একবার আমাকে ও মেসেজ দিয়েছিল যে তুই এক কাজ করিস, তুই আমাকে আর কখনো ফোন কল দিস না, আমার সাথে তোর যোগাযোগ একটু কমাতে হবে। কেন? আমি বললো যে এখন আসলে তোর সাথে যদি আমি বেশি যোগাযোগ করি, বেশি কথাবার্তা বলি, তাহলে হচ্ছে আমার একটু অবস্থা খারাপ হয়ে যাবে, আমি থাকতে পারবো না, কারণ আমার তোকে ভালো লাগে। ওটা সে বলেছিল একেবারে কথা, অ্যাট্রাকশন রয়েছে, তো এই হ্যাঁ কন্ট্রোল করা যাবে না। তো এই অ্যাট্রাকশনটা তখন ও বললো আমাকে, তখন আমি জানি না আসলে তখন আমি কি রকম ফেস কিভাবে হ্যান্ডেল করব বা কি বললো, তখন আমাকে 2-3 সেকেন্ডের মতো একটু থেমে থাকতে হলো যে এখানে কি হচ্ছে, একটু শক খেয়ে গিয়েছিলাম। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, একটু সময় যাক, বুঝি তুই কি সত্যি বলছিস নাকি। হ্যাঁ আমাদের তো ইতিবারই ছিল সবসময় সম্পর্ক। আমি বলছিলাম তুই কি সত্যি কথা বলছিস নাকি এমনিতে বলছিস। তারপর সে আমাকে বলছে না 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 আমি সত্যি করে বলছি, আর সত্যি করে বলাও সেম জিনিস না, তো তুই আমার সাথে যোগাযোগ কম করিস, আস্তে আস্তে দেখা সাক্ষাৎ কম হবে, কথা কম হবে, অটোমেটিক্যালি আমাদের একটা ডিসটেন্স ক্রিয়েট হবে, আর ডিসটেন্সটা ক্রিয়েট হওয়া একটু ভালো, কারণ হচ্ছে আমাদের ডিসটেন্সটা ক্রিয়েট হলে অনেক জিনিস আমি কন্ট্রোল করতে পারতেছি। হ্যাঁ এখন আমি তো জানি না যে ও হচ্ছে আমাকে কিভাবে দেখে বা কিভাবে চায়, সেটা তো আমি জানতাম না। এজন্য আমি আমার সাইড থেকে বলছিলাম যে ডিসটেন্স ক্রিয়েট করা ভালো, ডিসটেন্সটা মেইনটেইন করতে হবে। তারপর ভালোবাসা ভালো লাগা একে অপরকে জেনে ফেলেছি, তারপর ডিসটেন্স ক্রিয়েট করে রাখা তো একটু খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেখান থেকে আমরা ভাবলাম যে কি হবে, আগে তো মানে দূরত্ব বজায় রেখে আমরা তো শুরুই করতে পারি একটা নতুন জীবন, নতুন সম্পর্ক, নতুন পথ চলা হতেই পারে। তারপর 2019 সালের দিকে না 2019 সালে আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তোমার আমার কত না বলা কথা বলবো আজ হৃদয় দিয়ে, তোমার আমার না বলা স্বপ্ন দেখবো আজ হৃদয় দিয়ে। আমাদের খোলা চিঠি এসেছে নতুন ভোরের, আগামীর গল্প গানে হারাবো আনমনে। তোমার আমার গানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তো তারপর তো শুরু হয়ে গেল আমাদের সম্পর্ক, সেম এজের সকল সম্পর্ক যাকে বলে। তো রিলেশনের ফার্স্টের দিকে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করি, লাইক আমাদের ফ্রেন্ডদের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছিল, ওগুলো সবই কাপড় দায়িত্ব ছিল, ও সব হ্যান্ডেল করছে, আমি শুধু সাইড ছিলাম, ওকে সাপোর্ট করে গেছি। কিন্তু দেখা গেছে সবসময় ম্যাক্সিমাম টাইমে আমি যদি কোনো ডিফিকাল্টিসটা করি তো ওইটার হ্যান্ডেলটা সেই করে না, আমার থেকে হ্যান্ডেলিং এর কাজটা সেই ভালো করতে পারে। তো যেটা হয় আর কি সেই রিলেশনশিপে দেখা গেছে যে অনেকেই বলে কি সিনিয়র যারা তারা বলেন যে সেম এজের রিলেশনশিপ বেশি দিন টেকে না বা মানে হয় না আর কি, পর্যন্ত যায় না বা অনেক ঝামেলা হয়, কারণ দুজনেই তো একদম সেম লেভেলের থাকে। কিন্তু আমার মনে হয় যে আমরা ঠিক আছে আমাদের অনেক ঝামেলা হচ্ছে, যেমন আমি খুবই একটা রাগী পার্সন, আমার রাগ অনেক বেশি মানে অনেক বেশি বোঝে আমাকে এত কষ্ট করে হ্যান্ডেল করে, সেটার জন্য তাকে অনেক থ্যাংক ইউ। মানে আমার মনে হয় যে আমার মতো একজন রাগী মানুষকে হ্যান্ডেল তার বছর মনে হয় কেউ করতে পারতো না, কারণ আমি যতটুকু রাগী সে ততটুকু শান্ত, তো সে খুব ভালোভাবে আমাকে হ্যান্ডেল করতে পারে। আর আমার যেটা মনে হয় যে
সেম এজটা আসলে ফ্যাক্ট না, আমাদের মেন্টালিটিটাও একদম সেম। না আমি যা প্ল্যানিং করি দেখা সেটা পছন্দ করে, প্লাস ওর প্ল্যানিংটাও আমার পছন্দ হয়, ঘুরে ফিরে আমাদের প্ল্যানিংটা খুব ভালো হয়। যার কারণে মনে হয় যে না আমাদের রিলেশনটা সেম মেন্টালিটি হওয়ার জন্য সেম ইস্যুটা প্রবলেম ক্রিয়েট করে না, তো ভালোভাবেই আমরা রান করতে পারছি। সেম মেন্টালিটি হওয়ার কারণে সবকিছু সময় মতো আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারতাম। তো আমরা আমাদের কি ছিল মানে একটা জিনিস ছিল, একজন একজন খুব ভালো করে বুঝতাম। আর আমি জানি না কেন জানি না আমি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। আর ইভেন আমি অনেক সারপ্রাইজ পেয়েছি ওর কাছ থেকে রিলেশন। সারপ্রাইজ দিয়ে আমি একটা কথা বলি, মানে রিলেশনের আগের থেকেই মানে আমি যখন মানে দেখতাম সবকিছু আমার একটা ভিতর থেকে একটা ফ্যান্টাসি কাজ করতো যে আমার একটা পার্টনার হবে, সে আমাকে একটু মানে সুন্দর করে প্রপোজ করে বা আমাকে অনেক বড় সারপ্রাইজ দিবে। তো এটা আমার একটা এক্সপেকটেশন বলা মানে যায়, এছাড়া আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু এটা সে জানতো। কিন্তু রিলেশনের পরে আমার যে ফার্স্ট বার্থডেটা, ও আমাকে প্রপোজও করছে খুব সুন্দর করে। কিন্তু পরে যে আমার প্রথম বার্থডে, সে অনেক প্ল্যান করে একটা মানে পুরাই রেস্টুরেন্ট বুক করে সব ফ্রেন্ডদের নিয়ে, আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড সব ফ্রেন্ডদের নিয়ে আমাকে একদম খুব বড় একটা সারপ্রাইজ দিয়েছিল। ওইটা তো আমি পাই আর সেটা ওদের খুশি হয়ে গেছিলাম। এরপর তো প্রত্যেকটা বার্থডেতেই আমি সারপ্রাইজ পাই। তারপর থেকে তো রিলেশনে শুরু হয়, আমাদের ঘোরাফেরা শুরু হয়। আর আগে থেকে বলে রাখি আমি আর ও দুইজনই খুব ট্রাভেলাফিক মানুষ, আমরা ঘুরতে চাইতাম বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে। তবে সবসময় তো আর যে আমাদের পরিস্থিতির সমপর্যায়ে ছিল না, সেজন্য আমরা কী করতাম, চুজ করতাম যে ওর বাসার নিচে আমরা প্রায় সঙ্গে যেতাম। ওর বাসাটা ছিল হচ্ছে মেজরটিলা। তারপর এখান থেকে আমরা বের হতাম, বের হওয়ার পরে এখানে একটা ধান ক্ষেত ছিল। হ্যাঁ, ধান ক্ষেতের মধ্যে আমাদের খুব সুন্দর একটা ধান ক্ষেত, তাই এর উপরে ছিল একটা বেঞ্চ, কয়েকটা বেঞ্চের মধ্যে ওয়াটার টাইপের বসার জায়গা। আমরা কি করছি, আমরা প্রতি সপ্তাহে মোটামুটি 3 থেকে 4 দিন আমরা বলতে গেলে প্রতিদিনই আসতাম এখানে এসে। তারপর একসাথে আমি ওর জন্য অপেক্ষা করতাম, ও আসতো, তারপর 1 কাপ চা, আর ও 1 কাপ চা, আমি 1 কাপ চা, সবসময় চা আড্ডা থাকতো। তারপর আমরা এখান থেকে আমরা প্ল্যান করতাম যে কোথায় যাওয়া যায়, জায়গায় সিলেক্ট করতাম যে কোথায় যাব। কিন্তু আমাদের ডেস্টিনেশন বলতে একটা জায়গায় ছিল যে কিং বিচ, যে কিং বিচে আমরা যাওয়ার পর খেতে বা চা খাবো, চা খেয়ে তারপর এখানে আড্ডা দিব, আড্ডা দিয়ে আবার আমরা শুরুতাম যে কাজ ছিল এই কাজগুলোতে আমরা ব্যাক করছি। তো এখান থেকে আসলে আমাদের পথ চলাফেরা শুরু হয়। আর দেখতে যাই যে আমরা যখনই যাই কোথাও না কোথাও কাজে বের হয়ে না গেলে, যে কোনো ধরনের কাজ থাকুক না কেন, আমরা এক কাজ করে সবগুলো কাজ শেষ করে আমরা তো বিদেশে যেতাম, যাওয়ার পর হচ্ছে একটা চা খেয়ে তারপর যে বাসায় চলে আসতাম। তো বিয়ে নিয়ে সব বিয়ে দিয়ে একটা স্বপ্ন থাকে, আমারও ছিল একদম ছোট থেকে। আমি মানে মনে হয়তো ছোট থেকে না, আসলে বিয়ে জিনিসটা কি এটা বুঝা করতে গিয়ে যে বিয়েতে সাহায্য কীভাবে, আমার বিয়ের প্ল্যানিং মানে কীভাবে কী করবো না করবো, কোথায় বিয়ে করবো, সব কিছু নিয়ে আমার একটা ফ্যান্টাসি কাজ করতে পারে। তো ফাইনালি যখন আমাদের বিয়ের ডেটটা ফিক্সড হলো, একটার পর একটা প্রোগ্রাম খুব সুন্দর করে বলি, আমরা প্রি ওয়েডিং করি। তার ক্ষেত্রে আমি আমার পার্ট থেকেও কয়েকটা প্রোগ্রাম করি, এগুলো ছাড়াও আমরা ফ্রেন্ডরা সব কিছু আয়োজন করি। আমি আমাদের ফ্রেন্ডদের পেয়েছিলাম খুব সাপোর্টিভ, আমার সব কিছুতেই সব প্রোগ্রামে অনেক আমাকে সাপোর্ট করছে। দেন আসলে একদম ডায়াবেট পর্যন্ত আমার সব স্মুথ হয়ে একটা সময় যে একটু প্রবলেম, আমার একটু না আসলে ভালোই আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল বিয়েতে, যার কারণে আমার সব আসলে প্ল্যানিং দেখা যাচ্ছে যে নাকি হচ্ছে আমার সাথে। তো ওইসব কথা আসলে সব কিছু না বলেই ভালো, কিন্তু আমি ঝামেলা হয়েছে যে আমার কাছে বিয়েটা দেখা যাচ্ছে যে খুব ট্রাম্পেটিক জিনিস বেড়ে হচ্ছে। তো বিয়ের দিন থেকে এখন পর্যন্ত আমি অনেক মেন্টাল ট্রমার মাঝে গেছি। তারপর আমাকে খুবই ভালো করে সাপোর্ট করছে, আমার দেখা গেছে কিছু ভালো লাগতেছে না, আসতে পাওয়া যাবো মানে আছে না যে বিয়ের পরে সব কাপল দিয়ে একটা সুন্দর সুন্দর সময় স্পেন্ড করে, কিন্তু আমাদের বেশিরভাগ ঝামেলায় বা বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে বিয়ের পর অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো প্রত্যেকটা প্রবলেমেই দেখা গেছে আমি পাইছি, আমাকে অনেক সাপোর্ট করছে। আমি মনে করি, আমি যেটা বিশ্বাস করি, বিয়ের পর 2 মাস, আমাদের তো 2 মাসের উপরে হয়ে গেছে, তো 2 মাস আমি যে যতটুকু মেন্টালি স্ট্রং আছি, যতটুকু ভালো আছি, সব যদি কাপড় ওই আমাকে করে রাখছে। আর না আমি বল না ধরলে আমি যে এত সময় কখনোই একা নিতে পারতাম না, ও আমাকে অনেক সাপোর্ট করবে। एक एक करे क्यों तारे गिने, क्यों माने कहा हम किस्मत का
सुन मिलाए क्यों गुण क्यों जोड़ा बनाए जन्मों का चल तेरे मेरे इस किस्से का सिक्का उछाले हूँ चित में तेरी है पट तुम मेरे हवाले चल तेरे मेरे इस किस्से का सिक्का उछाले हूँ चित में तेरी है पट तुम मेरे हवाले कहता है क्या तेरा जिया बोलो पिया कि हाँ कि हाँ हाँ कि हाँ चल तेरे मेरे इस किस्से के पासे को फेंके तू जीता तो तेरी मैं जीती तो जाऊंगी लेके चल तेरे मेरे इस किस्से के पासे को फेंके तू जीता तो तेरी मैं जीती तो जाऊंगी लेके कहता है क्या तेरा जिया बोलो पिया कि हाँ कि हाँ পরিচয় প্রথম থেকে চিন্তা করি তাহলে আমি ওকে আমার প্রথমে বন্ধু হিসেবে পেয়েছি দেন আমি আমার প্রেমিকা হিসেবেও পাইছি অ্যান্ড ফাইনালি সে এখন আমার হাজবেন্ড এটার জন্য আমি অনেক গ্রেটফুল হাজবেন্ড হিসেবে পাইলেও আমরা একটা বন্ধু হিসেবে আছি আর আমি ফিউচার আমি বিশ্বাস করি যে সে আমার ওয়াইফ হিসেবে পাইবে মানে একসাথে সে তিনটা ক্যারেক্টারে রূপ প্লে করবে অ্যান্ড সেটাতে ভালো করে আমি আমার সাইড থেকে তাকে সবসময় সামনে I am also grateful.